আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। জি, অনেক ধন্যবাদ। আহ, হাদি ভাইয়ের ঘটনায় জামাত শিবির অনেক তাড়াহুড়া করে ফেলেছে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই তারা মির্জা আব্বাসকে ট্যাগিং করে একটা ব্লেম গেম খেললো খুব ভালোভাবে। এই ব্লেম গেমটা হাদি এই ঘটনায় আসামিদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে, কারণ পুরা ফোকাসটা জামাত শিবির নিয়ে যেয়ে ফেলছে জামাত শিবিরের উপরে। যার ফলে এই আসামিটা কে তাকে নিয়ে অনুসন্ধান করার পরিবর্তে মির্জা আব্বাস ভাইয়ের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু হয়ে গেছে। এই সময়টাতে জুম্মার পরে ঘটনা ঘটলো না, সন্ধ্যা পর্যন্ত মির্জা আব্বাস ভাইকে নিয়ে ওরা ব্যাপক তৎপরতা দেখিয়েছে। অর্থাৎ 6 ঘন্টার মতো সময় নিয়ে দেওয়া হয়েছে আসামিদেরকে পালিয়ে দেওয়ার জন্য। এই সময়টা সৃষ্টি করেছে জামাত শিবির, আমি মনে করি আর কি। এবং কেন করেছে জানি না, কিন্তু তারা হয়তোবা রাজনৈতিকভাবে মির্জা আব্বাস ভাইকে আঘাত করতে চেয়েছে, সেই কারণে হয়তোবা তারা খুনির কেউ না, কিন্তু ওই আঘাত করতে গিয়েও এটা বাস্তবতা যে সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মানে খুনিদেরকে ধরতে পারলো না। এটাই হলো একটা বিষয়। সাকসেস রেট 0 খুনিদেরকে পাওয়ার ক্ষেত্রে। এবং তাদেরকে পুরো রাতটা সময় দেওয়া হলো যে তারা যেন সেফ এক্সিট নিতে পারে, নিরাপদে কোথাও যেতে পারে। তো এটাই আর কি, আপনারা যেটা দেখছেন আমরাও এটা দেখছি। এবং এখন যেটা হয়েছে যে এই ঘটনাটাকে কেন্দ্র করে রাজনৈতিক ভাবে আরো কিছু মানুষকে স্যাবোটেজ করার চেষ্টা করছে। পুরনো বক্তব্য, তারপরে পুরনো ঘটনা, এগুলোকে এনে পেঁচানোর চেষ্টা করছে। মূল যে খুনি, সেই সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা, সিসিটিভি ফুটেজে 2-3টা ফুটেজ আসছে। ঢাকা শহরে কি মাত্র 2-3টা সিসি ক্যামেরা? অসংখ্য সিসি ক্যামেরা আছে। ওই বাইক কোথাও না কোথাও গিয়ে থেমেছে, সেখানে গিয়ে কাপড় পরিবর্তন করেছে, তারপরে আবার অন্য একটা বাহনে গেছে বা কাপড় পরিবর্তন করে গেছে। এই কোনো কিছুতে সার্ভিলেন্সের বাইরে না। হয়তোবা পুলিশ চেষ্টা করছে, কিন্তু ফলাফল এখন পর্যন্ত আমরা হাতে পেলাম না। এটাই আর কি, আপনারাও পাইনি, আমরাও পাইনি। এটাই পেলে ভালো হতো। অনেক নির্দোষ মানুষকে দোষারোপ করছে, রাজনৈতিক ভাবে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। ওই ফায়দাটা আর নিতে পারতো না। খুনি কারা আমরা জানি না, তবে ফায়দা লুটতে চাই তাদেরকে আমরা জানি। জামাত শিবির চেষ্টা করেছে সারাক্ষণ, সাদিক কায়েম চেষ্টা করেছে, তার দলের একবার যান প্রান্তে চেষ্টা করেছে। জুমা তো লাজ লজ্জা সব ছেড়ে মির্জা আব্বাসের উপর হামলেই পড়লো। মির্জা আব্বাস ভাইদের অনেকের গায়ে হাত দিল, ওখানে ছেলে পেলে অনেকে যারা জামাত শিবিরের সাথে সম্পৃক্ত, তারা তাদের আমিরকে নারায়ে তাকবীর দিয়ে স্লোগান দিয়ে অভিনন্দন জানালো, আর মির্জা আব্বাস ভাইকে ক্ষেত্রে হ্যারাসমেন্ট করলো। পুরা ঘটনায় ঘিরে ফেলেছে হাদিকে। এরপর ওই ঘটনার পরে জামাত শিবির বলছি, এই খুনিরা তো পরিচয় প্রকাশ পায়নি। ধরেন আওয়ামী লীগের তারাই এই ঘটনা ঘটিয়েছে ধরুন, ঠিক আছে, তার জন্য অন্য আওয়ামী লীগকে বা গড়পড়তা সবকিছুকে, বা সেটাও না, এটা আমরা চাই বের হোক। আওয়ামী লীগ যদি করে থাকে আওয়ামী লীগের বিষয়টা ধরুক না, এই অপরাধীদেরকে ধরলে তো অনেকের অনেকের বিষয় বের হয়ে আসে। যে এই 3 দলের সাথে বৈঠক করে কি কোনো সমাধান হয়? তারাই কি একমাত্র বাংলাদেশ? বাংলাদেশে আরো রাজনৈতিক দল আছে না? 3 দলের সাথে তো বারবার বসে, তাহলে শান্তি কেন ফিরে আসে না? এই 3 দল তো এনাফ না শান্তি প্রতিষ্ঠা করার জন্য। এই যে এনসিপি কে এখানে বসিয়েছে, বিএনপি জামাতের সঙ্গে বসিয়ে ভাব নেয় এনসিপিও এত বড় একটা দল। কেউ দাম দেয় না, বিএনপির সাথে বসিয়ে দাম বাড়ানোর চেষ্টা করে ডক্টর ইউনূস। তাদেরকে দিয়ে যে হয় না, তার তো প্রমাণিত হচ্ছে, তাই না? একটা সোশ্যাল রিকনসিলেশন দরকার, সামাজিক সমন্বয় দরকার। আমরা কমিউনিটি পুলিশিং বলি না, যে পুলিশিং কমিউনিটি কখন করে? যে পুলিশ একা একা চোর ধরতে পারছে না, অপরাধীদের ধরতে পারছে না, তখন সমাজের মানুষদেরকে নিয়ে একটা কমিউনিটি ওয়ার্ক করে। তেমনি রাজনীতিতে যে 3 দল মিলে যা করতেছে, এই যে আপনার হলো বিএনপি, ঠিক আছে, তাদের গার্ডস আছে, তারা বাংলাদেশের প্রধান স্টেক হোল্ডার, ঠিক আছে, কিন্তু জামাত কি বাংলাদেশের প্রধান স্টেক হোল্ডার? 5% মানুষের প্রতিনিধিত্ব করে হয়তোবা, সেটা কি প্রধান স্টেক হোল্ডার হয়? আর এনসিপি কি 1% মানুষেরও প্রতিনিধিত্ব করে বাংলাদেশের? বাকি বাংলাদেশের নাগরিকরা কি হাওয়া? 3 দলকে মিলে আপনার হলো তারা সবকিছু করে ফেলবে, তা করতে করে না কেন? হোক না, হলে তো দেশের ভালো হয়। পারে না তো তারা? তাদের হুকুমত কি আছে কোথাও? তাদের হুকুমত স্কুল কলেজ মাদ্রাসা বাজার লঞ্চ ঘাট বন্দর, কোথাও তাদের হুকুমত আছে? তাদের কথা কেউ দাম দেয়? এটা অনেকবার বলেছি আমরা, দেখেন আমরা এটা অনেকবার বলেছি, বললাম না ডক্টর ইউনূস এনসিপি কে প্রমোট করার একটা প্যাকেজ নিয়ে আসছে।
ছেলেপেলে পারে না, ভার নিতে পারে না, তারপরেও এদেরকে সামনে আগায় দেয়। লোড নিতে পারতেছে না, বেকা হয়ে গেছে লোড ধারে, ঠিক আছে। নিতে পারে না, তারপরে এদের চাপায় দেয়, বিএনপির পাশে বসায় হাতি 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 হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে। কিন্তু মানে তো হাতির বাচ্চা তো দূরের কথা, ইঁদুরের মতো তার মানে শারীরিক অবয়ব, তাকে দিয়ে আপনি ভার বহন করার জন্য দেন, কিন্তু যারা ভার বহনে সক্ষম তাদেরকে এখানে সংযুক্ত করা হয় না। এখানে অনেক রাজনৈতিক দল আছে, ইসলামী আন্দোলন আছে, গণ অধিকার আছে, জাতীয় পার্টি আছে, সিপিবি আরো আছে। 30টা দল আছে। তারপরে আর আওয়ামী লীগ কেন বাইরে থাকবে আলোচনা? বাইরে রেখে কি লাভ হয়? আপনি আপনি রিকনসিলেশন বোঝেন, সমন্বয় বোঝেন, সামাজিক সমন্বয়। এক আন্দোলনে পুরা সোসাইটির 20% নাগরিককে আপনারা সিস্টেমের বাইরে রাখবেন, এভাবে এভাবে শান্তি আসবে? বলতে পারেন টাইট দেন, টাইট দেন, ভাই টাইট দিলে টাইট হয়, কিন্তু ছিঁড়েও যায়, ভেঙেও যায়, ফেটেও যায় টাইট দিলে, ঠিক আছে। তো তো তখন কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আমরা বারবার বলছি, আমাদেরকে এই সংকটের সময়েও আমরা সাহস নিয়ে বলছি যে সামাজিক সমন্বয় প্রয়োজন, সামাজিক চুক্তি প্রয়োজন, সকল রাজনৈতিক দলগুলো নিয়ে শান্তির আলাপ প্রয়োজন। সেইটা না করে 2-3টা দলকে ডেকে আনে, এত এত পারে শান্তি প্রতিষ্ঠা হয় না কেন? না, এটাই তো, এটা পলিটিক্যালি 3টা দলকে নিয়ে এটা তো একটা মার্কেটিং বলে এটাকে, হ্যাঁ, মার্কেটিং অ্যাটিটিউড এটা। এই যে মার্কেটিং গুলো করছে, এটা তো নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে তো এগুলো। এগুলো তো লেভেল প্লে, অন্যান্য রাজনৈতিক প্রক্রিয়াকে অবমূল্যায়ন করা হচ্ছে। তাদের যে সম্ভাবনা আছে, তারা যে গ্রো করবে, এগুলো তো শয়তানি করছে এগুলো। এই সরকারে থাকলো, সরকারের থাইকা আপনার হলো বিষয়টা এরকম যে এই সরকারের উপদেষ্টারা এতদিন সরকার চালালো, এখন এই সরকার চালানোর মধ্যে নির্বাচন এতদিন দিল না, এখন অতিরিক্ত একটা টাইম নিশ্চিত করছে। সেই আপনার ওই যে ফুটবল খেলার নিয়ম দেখেননি, যে পুরো 90 মিনিট খেলার পরে একটা সমাধান না হওয়ার পরে এক্সট্রা টাইম দেয়, এক্সট্রা টাইমে গিয়ে তখন আবার খেলে। তো এখন এক্সট্রা টাইমেও গোল হচ্ছে না, তখন উপদেষ্টারা নিজেরাই নেমে গোল দেওয়া শুরু করে দিচ্ছে, যে আমরাও এখন খেলোয়াড়, আমরা রেফারি না। উপদেষ্টা নিজেরা গোল দেওয়া শুরু করেছে। এখন বিষয় হচ্ছে যে গোলগুলো কাউন্ট হবে কিভাবে, মানে সেগুলো কি কাউন্টিং এর হবে, পর্যায়ে তাদের পড়বে? যেভাবে তাদের যেভাবে ভাল লাগবে লিখবে, তাদের হাতে ক্ষমতা আছে, লিখবে। জনগণ হুম। দেখছে, দেখতে দেখতে কোন সময় কি হয় বলা যায় না। কিন্তু আমার কথা হচ্ছে তাহলে এই নির্বাচনের ভবিষ্যৎটা কি? নির্বাচনের ভবিষ্যৎ হলো বিএনপি যদি নির্বাচিত হয়, বিএনপি তো নির্বাচিত হবে আমরা বিশ্বাস করি, তাদেরই হওয়া উচিত। স্বাধীনতার পক্ষের দল হিসেবে আপনার হলো বিএনপি ছাড়া তো এই মুহূর্তে কেউ রাজনীতির মাঠে ফাংশন করছে না, তাই না? আওয়ামী লীগ তো মাঠের বাইরে। তো বিএনপি কিন্তু জিততে হবে, দেশের জন্য, সার্বভৌমত্বের জন্য জিততে হবে। নাকি আমরা যারা সার্বভৌমত্বের বিরোধী বিরোধী শক্তি, হ্যাঁ, স্বাধীনতার বিরোধী শক্তি বললে ওই আগের বয়ান লাগে, এই জন্য বলতেছি সার্বভৌমত্বের বিরোধী শক্তি, ঠিক আছে। তারা সার্বভৌমত্ব বলে না, তারা কি সার্বভৌমত্বের পক্ষের ইস্টাবলিশমেন্ট নাকি? হ্যাঁ, সার্বভৌমত্বের বিপক্ষের ইস্টাবলিশমেন্ট বাংলাদেশে দখল নেবে, এটাকে আমরা চাই নাকি? আমাদের লড়াইটা তো এখানে। আমরা বিএনপির পক্ষে কেন বলি? বিএনপির পক্ষে এই জন্য বলি, তারা সার্বভৌমত্বের এই মুহূর্তে একমাত্র পাহারাদার, ঠিক আছে। আরেকটা পাহারাদার সে তো একটা বেকায়দায় আছে, বাংলাদেশ থেকে চলে গেছে, কত বড় একটা গণ অভ্যুত্থান হয়েছে, কতগুলো মানুষ নিহত হয়েছে, তাদের তো এখানে প্রাসঙ্গিকতা তারা নিজেরাই হারিয়েছে। সে জায়গা থেকে বিএনপির উপরেই একমাত্র আমাদের ভরসা, যে এই জায়গাতে তারা বাংলাদেশের নেতৃত্ব ভরসা, দেবে। কিন্তু আপনার কি মনে হচ্ছে যে কিন্তু ট্রেনটা কিন্তু লাইনে কিন্তু আমি একটা দাঁড়িয়ে আছে? এই বিষয়ে বলি, বিএনপির উপরে ভরসা হলেও আমরা চাই না যে বিএনপি এই দায় নেই, যে হলো প্রতিদ্বন্দ্বিতাহীন একটা নির্বাচনের মাধ্যমে, অথবা দেশের মেজর একটা স্টেক হোল্ডার আওয়ামী লীগ, তাদেরকে বাদ দিয়ে একটা নির্বাচনী প্রক্রিয়া, সেই মাধ্যমে তারা ক্ষমতায় আসবে, এটা আমি চাই না। আমি কোনোভাবে চাই না বিএনপি 280টা আসন পাক। আমি চাই বিএনপি 180টা আসন পেয়ে সম্মানের সাথে সরকার চালাক, এবং সেই 180টা আসনের পরে বাকি যে মানে আসনগুলো আছে 120টা, ওই 120টা আসন তো ওইরাও জামাত শিবির রাজাকাররা পাবে না, ওইটাও দেশের পক্ষে যারা তারা পাবে, ঠিক আছে। এটা আমার চাওয়া, আমার লড়াইটা এই জায়গায়। না না, এখন থেকে তো জামাত আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি না, এখন তাদের জন্য একজন মুক্তিযোদ্ধা আছে, ওই যে মেজর আক্তার, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ, যাকে এটা বিএনপি গ্রহণ ফেলে করেছেন। দিয়েছে, ছুড়ে ফেলেছে, যাকে গাদ্দারি করার জন্য, বেইমানি করার জন্য ছুড়ে ফেলে দিয়েছে। যে ওই যে এভার কেয়ারে গিয়ে বললো না যে বেগম জিয়া মারা গেছে, কিন্তু তাকে জোর করে হুম। রেখে দিচ্ছে, একটা গুজব ছড়ালো। জামাত এবং আমাদের তার এখানে সাথে মিল বলেছেন। আছে। হ্যাঁ হুম। হ্যাঁ, জামাত যেরকম এই গুজবটা ছড়াইছে, তার সাথে মেজর আক্তারও মিলে গেছে এখন। অথচ 2 দিন আগেও মেজর আক্তার যখন বলছিল যে এই রাজাকার, জামাতকে রাজাকার বলছে না 2 দিন আগেও, কয়েকদিন আগে হুম। রাজাকার হুম। হুম। বলছে। তো তো হুম। ওইটা, এটা হলো জামাত, বুঝছেন? মানে ওদেরকে রাজাকার গালি দিয়ে যদি ওদের আবার প্রশংসা করেন, ওরা গদগদ হয়ে আপনাকে বুকে টেনে নেবে। প্রত্যেকটা দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, এই ইতিহাসগুলো মাথার মুকুট হয়ে থাকে, ঠিক আছে। এই মাথার মুকুটকে এখন পা দিয়ে লাথি ফুটবল বানায়
লাথি উষ্টা দিচ্ছে জামাতে ইসলাম, তাদের এখন গায়ে অনেক শক্তি, আমাদেরকে হত্যার হুমকি দিচ্ছে, আমাদের চামড়া তুলে নেবে, হাত পা ভেঙে দেবে, রক কেটে দেবে, অনেক ধরনের হুমকি দিচ্ছে। তো এটা আর কি আমরা ফেস করতেছি বিষয়গুলো, এটা থ্রেট উপলব্ধি করছি, আমাদের চলাফেরার পথে অনেক ধরনের থ্রেট পাচ্ছি আমরা। তো এটাই আর কি বাংলাদেশের জন্য সার্বভৌমত্বের নতুন করে সংকট তৈরি হয়েছে। জানি না এখান থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, আপাতত কথা বলেই লড়াই করছি, এটাই আর কি। জামাতের এই শক্তির আধার কোথায়? জামাতের এই শক্তিটা আমাদের কারণে এটা হয়েছে, গণ অভ্যুত্থানের পরে আমরা তাদেরকে অতিরিক্ত সুযোগ দিছি। হ্যাঁ, আন্দোলন করলাম আমরা, এরা ছিল লুকায় আওয়ামী লীগের লুঙ্গির তলে, আন্দোলনের পর হঠাৎ করে বাইরে হয়ে বলতেছে যে নারায়ে তাকবীর, ঠিক আছে? তো এই হলো বিষয়। তাহলে সরকারের পক্ষ থেকে কোন ধরনের পদক্ষেপ এদের বিরুদ্ধে নেই কেন, যারা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করছে এবং নানান উপায়ে করবে না তো, আমাদের মিথ্যা এখানে ভাষার জন্ম সরকারে দিচ্ছে? মুক্তিযুদ্ধের পক্ষের কেউ আছে নাকি এই সরকারে? এই যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, তাদের কোনো লজ্জা শরম আছে? হ্যাঁ, তারা তারা এই যে এত বড় গালি দিল, এত নোংরা নোংরা কথা বললো, তারপরে বাংলা এডিশন নাকি যেন একটা খুলছে, এটা তো এটা একটা পর্ন সাইটে রূপান্তরিত হয়েছে, মেয়েদের নিয়ে নোংরা নোংরা ভিডিও দেয়। হ্যাঁ, তো এই যে এত বড় নোংরা কথা বললো যে আমাদের বীরঙ্গনারা পতিতা, এই ওয়েবসাইট থেকে ছাড়লো, ইউটিউব চ্যানেল থেকে ছাড়লো, ঠিক আছে? এখানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে সব মুক্তিযোদ্ধা কেউ আছে নাকি ওখানে? না সব কনভার্ট হয়ে রাজাকারে রূপান্তরিত হয়েছে? না হলে ওরা ওরা কোনো প্রতিক্রিয়া জানাইছে, কোনো 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 নিষেধাজ্ঞা দিছে, কিছু বলছে, মামলা করছে? কার কাজ? এতগুলো টাকা দিয়ে একটা মন্ত্রণালয় চলে, সেই মন্ত্রণালয়ের টাকা ওদের হাওয়া খাওয়ার জন্য? কে তাকে গুলি করেছেন, তার পরিচয়, তার ছবি, সেগুলো নিয়ে পোস্টমর্টেম চলছে। আর আরো গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, যিনি বা যে তাকে গুলি করেছে বলে আলোচনা চলছে, সেই ব্যক্তিটিকে এই হাদির সঙ্গেই দেখা গেছে। হাদির সঙ্গে তার ওঠা বসা, জানাশোনা, এবং ঘটনার কিছুক্ষণ আগেও একই জায়গায় তারা ছিলেন, তাদেরকে দেখা গেছে, এবং তখন মুখোশ পরা ছিলেন, অর্থাৎ মাস্ক ব্যবহার করছিলেন। এই বিষয়গুলো নিয়ে মেইন স্ট্রিমের মিডিয়াতে, পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ঝড় চলছে, সেগুলো আমি গত দুদিন ধরে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করছিলাম। ফলে আমি এই ইস্যু নিয়ে অন্তত পক্ষে নিজে কোনো কথা বলিনি, কিন্তু এই দুদিন ধরে বিশ্লেষণ করে বিভিন্ন জনের সামাজিক অভিমত, প্রতিক্রিয়া, এবং তদন্তের জায়গাগুলোতে মেইন স্ট্রিমের নিউজগুলো সবগুলো আমি পর্যবেক্ষণ করেছি। ছবিগুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে আমার পক্ষে যতটা দেখা সম্ভব হয়েছে আমি করেছি। এইখানে যে ঘটনাটি ঘটেছে, তিনি যে গুলির শিকার হয়েছেন, এটি নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই। তিনি গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন, তার মাথায় গুলি লেগেছে। এখন যাকে বলা হচ্ছে যে ঘাতক হিসেবে, তিনি তো তার সঙ্গেই ছিলেন। আমি কিন্তু আমার নিজের জায়গা থেকে যে কথাটুকু বলছি সেটি আমি আবার বলছি, সবকিছু বিশ্লেষণ করে দেখে শুনে আমার কাছে যেই জিনিসটি মনে হচ্ছে সেটি আমি বলছি। আমার কাছে কিন্তু যদি একটি প্রশ্ন উঠে আসে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমি এই প্রশ্নটি দেখেছি, যার সারমর্ম দাঁড়াচ্ছে, এটি কি কোনো পরিকল্পিত ভিন্ন কোনো গ্রুপের পরিকল্পিত আক্রমণ? হাদিকে হত্যার জন্য গুলি করা হয়েছিল? সেটি বিএনপির লোকজন করেছে, নাকি জামাতের লোকজন করেছে, নাকি এনসিপির লোকজন করেছে? আবার আওয়ামী লীগের কথাও বলা হচ্ছে, ঘাতকের পরিচয় দেওয়া হচ্ছে সাবেক ছাত্রলীগ ইত্যাদি সবই। আবার সাদেক কায়ুম, যিনিও সাবেক ছাত্রলীগের নেতা, তিনিও ডাক দিয়েছেন গণ অভ্যুত্থান করবেন আরেকটি, বহু কিছু। কিন্তু এসবের মধ্যে বারবার যদি আপনারা ছবিটি একটু মিলিয়ে দেখেন, ছবিতে ঘটনার আগে যখন হাদির সঙ্গে এই ঘাতককে, কথিত ঘাতককে, এখনো নিশ্চিত না, ফলে কথিত ঘাতককে যে দেখা যাচ্ছে, সেটিও যদি আপনারা একটু মিলিয়ে দেখেন, আমি
এই আমার এই লাইভের সময় আমি এগুলো নিয়ে আসলাম না বা দেখালাম না এই কারণে যে সময় নষ্ট হবে। আপনাদের সবার হাতে মোবাইল আছে, আপনারা চাইলেই দেখতে পারবেন, মিলিয়ে নিতে পারবেন, নিজেদের মতো করে বিশ্লেষণ করার সুযোগ পাবেন। সবকিছু মিলিয়ে ওই যে প্রশ্নের কথা বললাম, সেই প্রশ্নটি হচ্ছে, তাহলে কি হাদি, যিনি ইনকিলাব মঞ্চের সমন্বয়কারী, আহ্বায়ক বা সভাপতি যাই বলি, নেতা, তিনি কি নিজেই এই ঘাতককে ভাড়া করেছিলেন? কেন তিনি একটি নাটক সাজাতে চেয়েছিলেন কিনা, এই প্রশ্নটি এর মধ্যে নিহিত আছে। এমন কি হতে পারে যে তিনি এই ঘাতককে এমনভাবে নির্দেশ দিয়েছিলেন তার আশপাশ দিয়ে গুলি চলে যাবে, যেটি তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আগাম একটি নোটিশ দিতে পারেন, জাতিকে, মানুষকে দেখাতে পারেন যে প্রতিদ্বন্দ্বীরা তাকে হত্যার চেষ্টা করেছিল, তার গায়ে গুলি করার চেষ্টা করেছিল এবং তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন এবং তিনি নির্বাচনে বিজয়ের একটি মোক্ষম একটি আবহাওয়া তৈরি করতে পারবেন। এই কথাটির কারণটি হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে আপনারা ইতিহাস ঘেঁটে দেখেন, এরকম ঘটনা ঘটেছে। নিজে সাজিয়ে আক্রমণের শিকার হয়েছেন, নাটক করেছেন, মার খেয়েছেন, আশপাশ দিয়ে গুলি চলে গেছে, এরকম ঘটনা কিন্তু আমরা দেখেছি এবং ধরাও পড়েছে। আমি বারবার বলছি, ধরাও পড়েছে। ফলে এই অঙ্কটি একদম যে উড়িয়ে দেওয়ার মতো আমার কিন্তু তা মনে হয় না। দেখুন, গুলি কিন্তু মাত্র একটি গুলি লেগেছে। যদি এই ঘাতক অন্য কোনো গ্রুপের মাধ্যমে এই আক্রমণের শিকার হতেন, নিশ্চিতভাবেই একটি গুলি করে ঘাতক পালিয়ে যাওয়ার কথা নয়। আপনারা মাত্র কদিন আগে দেখেছেন কোথায় কোথায় গুলি হয়েছে। ঘাতকরা যখন গুলি করে, এই যে কয়েকদিন আগে একজন কোন এক যুবলীগের যুব দলের নেতাকে হত্যা করা হয়েছে, আপনারা দেখেছেন যে কতবার গুলি করেছে, নিশ্চিত করেছে, আবার সামনে এগিয়ে গিয়েও আবার গুলি করেছে, তারপরে মোটরসাইকেলে উঠে চলে গেছে। যত ঘটনা, কোথাও কি দেখেছেন শুধু একটা গুলি করে চলে গেছে? আমার বিশ্লেষণটি হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে, আমি জানি না, আমি এখনো নিশ্চিত না, কিন্তু সবকিছু দেখে শুনে বুঝে আমার কাছে মনে হচ্ছে এই ঘাতককে আসলেই হাদি ভাড়া করেও থাকতে পারেন, যে তার আশপাশ দিয়ে একটি গুলি ছুড়ে চলে যাবেন এবং তিনি এটি দেখাবেন, মিডিয়াকে দেখাবেন যে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল এবং তিনি নির্বাচনী একটি ফায়দা নেওয়ার চেষ্টা করলেও করে থাকতে পারেন। কিন্তু দুর্ঘটনাবশত বা যেই ঘাতকই হোক, তিনি তার কোনো অন্য কোনো মোটিভ থাকলেও বা তিনি আসলে এইখানে আশপাশ দিয়ে, মাথার পাশ দিয়ে, কানের পাশ দিয়ে গুলি করে চলে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু গুলিটি দুর্ভাগ্যবশত মাথায় লেগে গেছে হাদির। সেই ক্ষেত্রে এটি এক ধরনের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা। বা দুর্ঘটনা আমরা অনেক ঘটনায় দেখেছি না, যেমন পুলিশের অনেকে আছে বা বিভিন্ন সময় দেখেছি রিভলভার দিয়ে বা আগ্নেয়াস্ত্র দিয়ে অসতর্কতামূলক গুলি বেরিয়ে গেছে, নিজেই গুলিবিদ্ধ হয়েছেন, এরকম ঘটনা কিন্তু ঘটেছে। তো এই ঘটনাটি হাদির পাশে কিছুক্ষণ আগে যেভাবে এই কথিত ঘাতককে বসা দেখা গেছে, তিনি কেন মাস্ক ব্যবহার করলেন তখন? তিনি যদি অন্য কোনো গ্রুপ দ্বারা মোটিভেটেড হতেন কিংবা নির্দেশিত হতেন, মোতায়েনকৃত হতেন, তবে তো এই হাদিকে কত জায়গায় বসেই এই ঘাতক শুট করতে পারতেন, হত্যা করতে পারতেন, এত ঝুঁকে নেওয়া লাগতো না। ফিল্মি স্টাইলে যেভাবে রাস্তার মধ্যে হাদিকে গুলি করা হয়েছে, এটি তো অনেক রিস্কের ব্যাপার, অনেক ঝুঁকির ব্যাপার। তো এই ঝুঁকি কি তিনি নিতেন? যেহেতু তিনি তার পাশে ঘেঁষার সময় পেয়েছিলেন, এবং এমন না অফিসের মধ্যে, তিনি যখন অফিসে ছিলেন অফিসে অনেক লোকজন ছিল তাও না,
তার আশেপাশে তিনি তো হয়তো একটু বাইরে কোথাও ডেকে, যেহেতু মাস্ক পরেছিলেন, বাইরে কোথাও ডেকে বা যে কোনো জায়গায় তিনি গুলি করে দিয়ে চলে যেতে পারতেন। তার জন্য আরো নিরাপদ ছিল চলে যাওয়া। কিন্তু এইভাবে সিনেমা স্টাইলে একদম মোটর সাইকেলে পাশ দিয়ে গুলি করে, আর মাত্র একটা গুলি, এই কথাটা কিন্তু আমি বারবার বলছি, মাত্র একটা গুলি করে চলে গেলেন। আর এর আগে পরে তিনি সুযোগ পেয়েও অন্য আড়ালে আবডালে তিনি গুলি করলেন না বা এই ঘটনাটি ঘটালেন না, যেই ঘাতক এই কাণ্ডটি করেছেন। ফলে আমার কাছে ওই প্রশ্নটি বারবার ঘুরে ফিরে আসছে আমার মনে, এবং এই জন্যই আমি এখন লাইভটি করছি। এটিও খতিয়ে দেখার দরকার কিনা যে হাদি নিজেই এই নির্বাচনকে কিংবা তার প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস বলি বা অন্যদেরকে ঘায়েল করা কিংবা নিজে নির্বাচনী একটি ফ্লো তৈরি করার জন্য, তার পক্ষে সহানুভূতি আনার জন্য এই তার উপরে হামলা বা গুলির চেষ্টা, তাকে হত্যা চেষ্টার একটি নাটক সাজানোর চেষ্টা করতে গিয়েই নিজে আসলে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়ে পড়লেন কিনা, এই ভাবনাটি আপনারা যারা শুনছেন আপনাদের মাথায় একটু নিয়ে আপনারা একটু চিন্তা করলেও করতে পারেন। আর যারা তদন্ত কাজে আছেন, যদি তারা চান, এটি কিন্তু খতিয়ে দেখাও যেতে পারে। আর হাদি যদি সুস্থ হয়ে ওঠেন, হয়তোবা তার মধ্য দিয়েও এরকম কিছু বের হয়ে আসতে পারে, হয়তোবা আমি বারবার এই শব্দটা ব্যবহার করছি আপনাদের জন্য। আমি এই চিন্তার খোরাকটি ঢুকিয়ে দিলাম আপনাদের মাথায়, আপনারা ভাবতে থাকুন। এবং এমন ঘটনা, যেহেতু এর আগেও বহুবার বাংলাদেশের ইতিহাসে নির্বাচনের আগে অনেক প্রার্থীর ক্ষেত্রে এরকম আত্মঘাতী বিভিন্ন ঘটনা ঘটানো হয়েছে, সাজানো হয়েছিল, এই ঘটনাগুলো আছে। একদম উড়িয়ে দিয়ে বা গুজব বলে এটি এড়িয়ে যাওয়ার আসলে সুযোগ নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আজকের এই বাংলাদেশে নিরাপদে থাকুন। 1971 সালের 14ই ডিসেম্বর আমাদের বিজয় একদম কাছে চলে এসেছে, যখন পাকিস্তানি হানাদার বাহিনী টের পেয়েছিল যে তাদের পরাজয় নিশ্চিত, তখন মেজর জেনারেল রাও ফরমান আলীর প্ল্যান অনুযায়ী তারা বাংলাদেশকে শিক্ষা, সংস্কৃতি ও সামাজিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য বুদ্ধিজীবী হত্যায় মেতেছিল। মূলত 31শে মার্চ থেকে বিভিন্ন পর্যায়ে বাঙালির বুদ্ধিজীবীদের হত্যা করা হচ্ছিল, কিন্তু 14ই ডিসেম্বর রাতে সর্বাধিক বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। আজকে সেই দিন 14ই ডিসেম্বর আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশের সকল শহীদ বুদ্ধিজীবীদের। সেই সাথে আমরা স্মরণ করি 30 লক্ষ শহীদের এবং 4 লক্ষ মা বোনের, যাদের আত্মদানের বিনিময়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি। আমি শ্রদ্ধার সাথে আরো স্মরণ করি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালির জাতির পিতা এবং যার নেতৃত্বে, যার নামে আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে, সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজকে বাংলাদেশে একটি সরকার রয়েছে যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে না, সুতরাং স্বভাবতই জাতীয় পর্যায়ে শহীদ বুদ্ধিজীবী দিবস যতটা শ্রদ্ধার সাথে, গুরুত্বের সাথে পালিত হবার কথা, সেটা এখন আর হয় না। 16ই ডিসেম্বর বিজয় দিবসের প্যারেড গত বছরও হয়নি, এবছরও হবে না। তারপরেও দেশে বিদেশে যথেষ্ট ভাবগাম্ভীর্যের সাথে এই দিবসটি পালিত হচ্ছে। আমাদের সিডনিতে আজকে পালিত হচ্ছে আওয়ামী লীগের উদ্যোগে। আজকে আমি নিউক্যাসল গিয়েছিলাম। নিউক্যাসলে সেখানে একটা বাংলা স্কুল আছে, সেখানে ছোট ছোট ছেলেমেয়েরা বাংলা শেখে। তারা আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে। এই বুদ্ধিজীবী দিবসটির সাথে অনেক শোক জড়িত। আমি ঢাকা মেডিকেল কলেজে পড়তাম। আমাদের দুজন শ্রদ্ধেয় বরেণ্য চিকিৎসক, শহীদ ডাক্তার ফজলে রাব্বি এবং শহীদ ডাক্তার আলিম চৌধুরী। ফজলে রাব্বি এবং আলিম চৌধুরী দুজনই অধ্যাপক ছিলেন। তারাও এই দিনে শহীদ হয়েছিলেন। বুদ্ধিজীবী দিবসের
কথা যখন বলছি, যখন শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার এক ছোট বোনের বাবা, শহীদ বুদ্ধিজীবী শহীদ আলতাফ মাহমুদ, তিনি অবশ্য আগস্ট মাসের শেষে শহীদ হয়েছিলেন। তেমনি অনেকেই, অনেক বুদ্ধিজীবী আমাদের এই স্বাধীনতার জন্য আত্মাহুতি দিয়েছিলেন। এই কথা যখন বলছি তখন আজকে আমাদের সিডনিতে বাংলাদেশ সময় 1:40, দুপুর 1:40-এর দিকে বন্ডাই বিচ, সিডনির অন্যতম আইকনিক বিচ, প্রশান্ত মহাসাগর তীরে তাসমান সাগর, আসলে তাসমান সাগরের একটা সৈকত, এই বন্দাই বিচে সন্ত্রাসী ঘটনা ঘটেছে। এখানে অস্ট্রেলিয়ার জিউস সম্প্রদায় তাদের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব হানুকা পালন করছিলেন। এই হানুকা একটা খুব ঐতিহাসিক উৎসব। প্রায় 2000 বছর আগে জেরুজালেমে তারা তাদের একটি উপাসনালয় পুনরুদ্ধার করেছিলেন এবং সেখানে উপাসনালয়ে বাতি জ্বলবার জন্য একদিনের তেল ছিল, কিন্তু অলৌকিকভাবে 8 দিন সেই উপাসনালয়ে বাতি জ্বলেছিল এবং যে কারণে হানুকা উৎসবটি 8 দিন ধরে হয়। আজকে ছিল সেই উৎসবের প্রথম দিন। সাধারণত তাদের ক্যালেন্ডার অনুযায়ী, ধর্মীয় ক্যালেন্ডার অনুযায়ী নভেম্বর ডিসেম্বরের দিকে হয়। তো আজকে সেখানে 1000 খানেকের বেশি জিউস সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। এছাড়া বন্দাই বিচে অনেক পর্যটক, স্থানীয় লোকজন উপস্থিত থাকেন। সেই সময় হঠাৎ করে কয়েকজন সন্ত্রাসী উপস্থিত হয়ে র্যান্ডম গুলিবর্ষণ করেন এবং শেষ খবর পাওয়া পর্যন্ত 11 জন নিহত হয়েছেন, 18 জন হাসপাতালে আছেন এবং আরো অনেককে লোকালি প্যারামেডিক্সরা ট্রিটমেন্ট দিয়েছেন। এই যে 12 জন নিহত হয়েছেন তার মধ্যে একজন সন্ত্রাসী, সে পুলিশের গুলিতে নিহত হয়েছেন, আর আরেকজন সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছেন। সিডনি জুড়ে শোক বিরাজ করছে এবং আমরা সবাই ভীষণ শোকার্ত, কারণ অস্ট্রেলিয়া একটা শান্তিপূর্ণ দেশ। যে কোনো শহর বলেন, সিডনি বলেন, এটা আমাদের অস্ট্রেলিয়া না। আমরা যে অস্ট্রেলিয়াকে চিনি সেই অস্ট্রেলিয়া সন্ত্রাসের দেশ না। স্বভাবতই আজকে আমাদের টেলিভিশন বা অন্যান্য সংবাদ মাধ্যম জুড়ে এই বন্দাই বিচের এই ঘটনা প্রচারিত হচ্ছে এবং আমরা সবাই ভীষণ শোকার্ত। মানে একদিকে 1971 সালের 14ই ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, হায়েস্ট নাম্বার এদিন হত্যা করা হয়েছিল, এবং বুদ্ধিজীবীদের যারা হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের সহযোগী যারা ছিলেন রাজাকার আল বদর আল শামস। এই আল বদর আল শামস, রাজাকার, এদেরই উত্তরসূরি হলো আজকের জামাত শিবির। তো আজকে জামাত শিবিরের আচরণ দেখেই বোঝা যায় যে 71-এ তাদের পূর্বসূরীরা কি নৃশংস ছিল। তো এই দিনেই সিডনিতে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটল এবং জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ এই ঘটনা ট্যাকেল করেছে। একটা ভিডিও দেখলাম যে একজন অস্ত্রধারী গুলি করছে এবং পেছন থেকে দৌড়ে গিয়ে কেউ যেভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে পেছন থেকে যেভাবে জাপটে ধরলেন এবং তার হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নিলেন। Look at this. Sneaking up from behind a car in the car park at Bondi and tackling him. Managing to rest. আজকে পুরো অস্ট্রেলিয়া জুড়ে এই জিউস কমিউনিটির প্রতি সংহতি জানানোর দিন, তাদের পাশে দাঁড়ানোর দিন, তাদের শোকে সমবেতী হবার দিন। আমরা সবাই মর্মাহত। আমরা যারা মারা গেছেন সেই সব নিহতদের আত্মার শান্তির জন্য দোয়া করি, তাদের পরিবারের সবার প্রতি সমবেদনা জানাই।
যারা আহত হয়েছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, এবং আমরা দীপ্ত কণ্ঠে জানাতে চাই অস্ট্রেলিয়ায় সন্ত্রাসীদের কোনো ঠাঁই নেই। প্রিয় বন্ধুরা, আজকে অন্য একটা বিষয় নিয়ে কথা বলবার পরিকল্পনা ছিল, কিন্তু মনটা খুব খারাপ। এই পর্বটা এ পর্যন্তই।